প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা একটু সবাই জানাও, একটু ওকে টোকে জানাও, তাহলে ক্লাস শুরু করে দেই। বাইরে ছিলাম, বাইরে থেকে এলাম এইমাত্র, একটু ব্যস্ততা ছিল। করে দিই, বাইরে ছিলাম, বাইরে থেকে এলাম এইমাত্র, একটু ব্যস্ততা ছিল। ওকে, এস এম শিহাবুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? ভালো আছি। জ্যোতি, নমস্কার। নমস্কার, ভালো আছি, তোমরা ভালো আছো আশা করি। প্রিয়াঙ্কা বণিক, নমস্কার স্যার। নমস্কার। মঈন উদ্দিন, হিসান, সাউন্ড অফ। এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। মঈন, দেখো তো, এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। তারপর খন্দকার বলছে স্যার আপনার কলেজের নামটা যদি বলতেন। কেন ভাইয়া, তোমার জায়গা, তুমি কোথায় পড়ো? ধামরাইতে? আচ্ছা, আমি গোপালগঞ্জের একটা কলেজে আছি, এইটুকুই জানো। জেসমিন জুথি,
ওয়ালাইকুম আসসালাম। আরডি রুবেল রানা, ওয়ালাইকুম আসসালাম। তনুশ্রী গাইন, স্যার নমস্কার। নমস্কার। তারপরে হচ্ছে আরডি রুবেল, ডাউন মনে ঠিক আছে। ধীমান রয়, আদাব স্যার, আদাব। উন্মোচনে প্রতিক্ষণ, নমস্কার। নমস্কার। আলিমা আক্তার অনিকা, ওয়ালাইকুম। সাউন্ড হচ্ছে, এখন আর সাউন্ড হচ্ছে না, অনেক নয়েজ। নয়েজ কোথা থেকে আসলো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসানা, মিলন, সুব্রত পল, সারা হাসান, জ্যোতি চৌধুরী, সবই ক্লিয়ার। প্রিয়াঙ্কা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। মঈনুদ্দিন হিসান, বৃষ্টি হচ্ছে নাকি ফ্যান? ওকে ওকে ওকে। বৃষ্টিও হবে না, ফ্যানও হবে না, কিছুই হবে না, অল ক্লিয়ার স্যার। আমার কথা ভালো শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে, দেখো এখন ঠিক আছে স্যার, ফ্যানের শব্দ নাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। নুসরাত ওলিদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছো? আনোয়ার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আনোয়ার ভালো আছো আশা করি। অরূপ কুমার, নমস্কার স্যার। ওকে, এবার কি সাউন্ডটা আছে দেখো তো। এবার আমার মনে হয় সাউন্ডটা নেই, বুঝতে পেরেছো? এবার আমার মনে হয় সাউন্ডটা নেই। অল ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করে দিই। আসো, অল ক্লিয়ার যদি এটা হয়ে থাকে। দেখো, আমাদের ট্রান্সলেশন বা রিট্রান্সলেশনের জন্য যেটা দরকার, সেটা কিন্তু একদম প্রথম যে জিনিসটা দরকার আমার, সেটা হচ্ছে ভোকাবুলারি, রাইট? ভোকাবুলারির সাথে আর একটা জিনিস আজকে তোমাদের একটু আমি শেখাবো। তার আগে আমি একটু তোমাদের নমুনা দেই। হ্যাঁ, তোমাদের একটু নমুনা দিই, নমুনা দিলে একটু সুবিধা হবে। হ্যাঁ, দেখো তোমার এটা হচ্ছে কম্বাইন্ড 10 ব্যাংকে এসেছিল। একটা নমুনা দিই তোমাদের আগে, প্রথমে একটা নমুনা দিয়ে নিই আমি। কম্বাইন্ড 10 ব্যাংক অফিসার, 19/4/2024। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমরা তো পিন পয়েন্ট এররের উপর ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু পিন পয়েন্ট এররের উপর জাকির স্যার বললেন যে রিটেন বেস ইংলিশের উপর 4-5টা ক্লাস নেন, তারপরে আবার পিন পয়েন্টটা নেবেন।
বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, এই জন্য আজকে ট্রান্সলেশনটা আমরা শিখছি। ট্রান্সলেশনে এই কম্বাইন্ড 10 ব্যাংকে দেখো, তোমাদের আমি একটা নমুনা দেই। ওকে, এই নমুনাটা একটু তোমরা দেখো। নমুনা থেকে তোমরা দেখো কোনো বুদ্ধি পাও কিনা। এটা হচ্ছে একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন, একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন, একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, একটি সমৃদ্ধ জাতি গঠনে যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, তাকে আমরাই আমাদের ধ্যান, তাকে আমরাই আমাদের ধ্যানে ত্যাগে পরিশ্রমের মাধ্যমে রূপায়ণ করব। ধ্যান, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে রূপায়ণ করব। এই দেখো, করব মানে কি? ফিউচার টেন্স। এই সংকল্প গ্রহণ করেই সংকল্প মানে হচ্ছে প্রতিজ্ঞা, মানে প্রমিস। এই সংকল্প গ্রহণ করেই আমরা তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে অভিনন্দিত করতে পারি। এটা হচ্ছে এসছিল, দেখো। যদিও এই ধরনের এই সেন্টেন্সটা আর আসবে না, কারণ এখন তো পট পরিবর্তন হয়েছে, সেটা তো আমরা জানি রাজনীতির। সো এখানে তো কিছু সমস্যা আছে, আমরা জানি আমাদের দেশে। তাহলে এখন আমাদের যে প্রশ্নটা ছিল, দেখো, একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, তাকেই একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, তাকে আমরাই আমাদের ধ্যান, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে রূপায়ণ করব। এই সংকল্প গ্রহণ করেই আমরা তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে অভিনন্দিত করতে পারি। এই হচ্ছে ট্রান্সলেশন। বুঝতে পেরেছো? এবার দেখো, যারা একটু দুর্বল থাকি তাদের হচ্ছে ট্রান্সলেশন করার সবচেয়ে সহজ সিস্টেম। তোমার কি সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে তুমি একটু একটু করে ইংরেজি করব। বুঝতে পেরেছো? একটু একটু করে আমরা প্রথম শব্দ বাই শব্দ কিছু ইংরেজি করব। শব্দ বাই শব্দ ইংরেজি করার পরে আমরা পরে ওইটাকে অর্থ অনুযায়ী সাজাবো।
এইটা হচ্ছে একটা সিস্টেম। তাহলে দেখো, একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, এই যে এই পর্যন্ত একটা ক্লজ না, একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল তাকে আমরাই আমাদের ধ্যান, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে রূপায়ণ করব, এই যে আর একটা ক্লজ। এই সংকল্প গ্রহণ করেই আমরা তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে অভিনন্দিত করতে পারি। এই জায়গাটা আর একটা, বুঝতে পেরেছ? এখন সবাই এই বাক্যটা তোমাদের খাতায় তুলে নাও আগে। সবাই বাংলায় বাক্যটা খাতার ভিতরে তুলে নাও, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে দেখো, ইংরেজি বাক্যে ট্রান্সলেশন করার একটা টেকনিক আছে, জেনারেল টেকনিক। সেটা হচ্ছে কি জানো? শেষ থেকে ইংরেজি করা শুরু করবা। তাহলে যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, ওকে? তাহলে যে স্বপ্ন, যে স্বপ্ন ইংলিশ কি? যে স্বপ্ন ইংলিশ কি? দ্য ড্রিম। যে স্বপ্ন, দ্য ড্রিম, যে স্বপ্ন বঙ্গবন্ধুর, যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, দ্য ড্রিম দ্যাট বিবি মানে বঙ্গবন্ধু হ্যাড, দ্য ড্রিম দ্যাট বঙ্গবন্ধু হ্যাড। এই যে যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল, কিসের? জাতি গঠনের। দ্য ড্রিম দ্যাট বঙ্গবন্ধু হ্যাড। কিসের জন্য? জাতি গঠনের। টু মেক এ নেশন। এখান থেকে লিখি, আমরা একদম উপর থেকে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, কি হলো এখানে আবার তোমাদের? আচ্ছা, শোনো, তোমরা পরস্পরের সাথে কমেন্ট করো না, তোমরা মনোযোগ দাও। হ্যাঁ, তাহলে দ্য ড্রিম দ্যাট বঙ্গবন্ধু হ্যাড, একটি জাতি গঠনের। টু মেক কেমন জাতি? সমৃদ্ধ। টু মেক অ্যান অ্যাফ্লুয়েন্ট, সমৃদ্ধ, AFFLUENT, অ্যাফ্লুয়েন্ট নেশন। এই যে টু মেক অ্যান অ্যাফ্লুয়েন্ট নেশন, একটি সমৃদ্ধ জাতি গঠনের। টু, তাহলে দ্য ড্রিম দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু মেক অ্যান অ্যাফ্লুয়েন্ট নেশন, একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল। তাহলে টেকনিকটা কি? সেন্টেন্স বা ক্লজের শেষ থেকে শুরু করব, মনে থাকবে? সেন্টেন্স বা ক্লজের শেষ থেকে আমরা কি করব? শুরু করব। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাজ। তারপরে দেখো,
তাকে আমরাই আমাদের ধ্যান, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে রূপায়ণ করব। এখন এইটুকু হচ্ছে আমরা করতে হবে আমাদের। তাহলে একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল এটুকু হয়ে গেল। তাকে আমরাই আমাদের ধ্যান, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে রূপায়ণ করব। এই যে রূপায়ণ করব, রূপায়ণ করব, এই শব্দটার এই যে যে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছের মিনিংটা কি এইটা আগে হচ্ছে আমাদের বুঝতে হবে। ওকে, রূপায়ণ যে করব, এই রূপায়ণ করব এই কথাটার মানে কি? রূপায়ণ করব মানে কি বলো তো? রূপায়ণ করব এই শব্দটুকের ইংরেজি কে কে জানো দেখি বলো তো? এমপাওয়ারমেন্ট দিলে হবে না? না, হবে না। অ্যাফ্লুয়েন্ট নেশন হবে। হ্যাঁ, সমৃদ্ধ জাতি বলতে অ্যাফ্লুয়েন্ট, সমৃদ্ধ জাতি যেটাকে বলে। হ্যাঁ, তারপরে বলো তো আমাকে একটু প্লিজ, এই রূপায়ণ করব, রূপায়ণ করব বলতে তোমরা এটা কি বোঝো? মেক ইট হ্যাপেন। হ্যাঁ, মেক ইট হ্যাপেন অনেকটা হয়, এস্টাবলিশড মোটামুটি হয়, এক্স্যাক্টটা আমি খুঁজতেছি এখনও। আর কি দেওয়া যায় বলো তো? ইমপ্লিমেন্ট, এস্টাবলিশড, এক্সিকিউট। না, রিজয়েস হবে না, রিজয়েস হবে না। এই দেখো, তোমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারো নাই। এই যে এটা নিয়ে কথা হচ্ছে যে স্বপ্নটাকে আমরা কি করব? রূপায়ণ করব। স্বপ্নটাকে রূপায়ণ করা মানে কি বলো? বিল্ড আপ, ইমপ্লিমেন্ট, ট্রান্সফর্ম, ডিজাইন, এই তো কত শব্দ চলে আসছে দেখো, সবগুলো সিনোনিম চলতেছে, সবগুলো সিনোনিম কিন্তু একটা একটা করে চলে আসছে না? The dream that Bangabandhu had ছিল to make an affluent nation. We will ইমপ্লিমেন্ট দেওয়া যায়। উই উইল ইমপ্লিমেন্ট, আমরা বাস্তবায়িত করব। উই উইল ইমপ্লিমেন্ট, আমরা বাস্তবায়িত করব। উই উইল ইমপ্লিমেন্ট, আমরা বাস্তবায়িত করব। উই উইল ইমপ্লিমেন্ট, আমরা বাস্তবায়িত করব বা রূপায়ণ করব। ওকে, কিসের মাধ্যমে? দেখো, এই যে রূপায়ণ করব বলছি, তারপর কি হচ্ছে বলছে? মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের ধ্যান, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে। তাহলে থ্রু, মাধ্যমে মানে হচ্ছে থ্রু বা বাই বা উইথ। তো এখানে বস্তু হয়েছে, এই জন্য উইথ দিলে বেশি ভালো হয়। ইমপ্লিমেন্ট উইথ, বাই বা থ্রুটাকে কেটে দেই, তাহলে উইথ দিলে ভালো হয়। দেখেছো? উইথ দাও, বস্তু হলে উইথ দিতে বলেছিলাম।
ইমপ্লিমেন্ট উইথ, বাস্তবায়িত করব, উইথ কিসের মাধ্যমে, উইথ আমাদের, আওয়ার, কি ধ্যান ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে, আওয়ার। এখন ধ্যান বলতে কি বোঝাচ্ছে এখানে বলো তো, থ্রু আওয়ার, এখানে ধ্যান বলতে কিন্তু ডেডিকেশন কথাটা দিলে বেশি ভালো হয়। তোমার মেডিটেশনের চেয়ে ডেডিকেশন কথাটা দিলে বেশি ভালো হয়। ডেডিকেশন, তারপরে স্যাক্রিফাইস, ওকে, অ্যান্ড পরিশ্রমের ইংলিশ কি দিবে বলো, উইল ট্রান্সফর্ম, হ্যাঁ হবে হবে হবে, উইল ট্রান্সফর্ম হবে, ইমপ্লিমেন্টটা দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, এই পরিশ্রমের মাধ্যমে এটা কি দিব বলো তো, পরিশ্রমের ইংলিশটা কি দেব, এই যে দেখো হার্ড ওয়ার্ক কথাটা বললে সুন্দর হয়, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাহলে দ্য ড্রিম দ্যাট বঙ্গবন্ধু হ্যাড, বঙ্গবন্ধুর যে স্বপ্নটা ছিল, টু মেক অ্যান অ্যাফ্লুয়েন্ট নেশন, উই উইল ইমপ্লিমেন্ট উইথ আওয়ার ডেডিকেশন স্যাক্রিফাইস অ্যান্ড হার্ড ওয়ার্ক, উই উইল ইমপ্লিমেন্ট, এই যে তাকে, উই উইল ইমপ্লিমেন্ট, তাকে আমরাই, রাইট, উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট, তাকে বা দ্যাট ড্রিম, ওই স্বপ্নকে, কিসের মাধ্যমে, উইথ আওয়ার ডেডিকেশন, আমাদের এই যে ধ্যানের মাধ্যমে, স্যাক্রিফাইস ত্যাগের মাধ্যমে, অ্যান্ড হার্ড ওয়ার্ক পরিশ্রমের মাধ্যমে। বোঝা গেছে, কি করব, রূপায়ণ করব, ইমপ্লিমেন্ট, বুঝতে পেরেছো? এই হলো, এ পর্যন্ত হলো আমাদের। তারপরে দেখো তারপর কি বলেছি, এই সংকল্প গ্রহণ করেই আমরা তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে অভিনন্দিত করতে পারি। এই যে অভিনন্দিত করতে পারি, তারপর আমরা একটা হাইফেন দিব, এই সংকল্প গ্রহণ করেই, এই সংকল্প গ্রহণ করেই ইংলিশটা কি দেওয়া যায় বলো তো, এই সংকল্প গ্রহণ করেই কি হবে বলো তো, দ্য ড্রিম দ্যাট বাংলাদেশ বঙ্গবন্ধু হ্যাড টু মেক অ্যান অ্যাফ্লুয়েন্ট নেশন, উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট উইথ আওয়ার ডেডিকেশন স্যাক্রিফাইস অ্যান্ড হার্ড ওয়ার্ক, তারপর হাইফেন দিয়ে এই সংকল্প গ্রহণ করেই। তাহলে টেকিং দিস প্রমিস, টেকিং দিস প্রমিস, টেকিং দিস প্রমিস, এই সংকল্প গ্রহণ করে, উই উইল রিজয়েস, অভিনন্দিত করতে পারি, RE GOIC, রিজয়েস, উই উইল রিজয়েস, উই উইল রিজয়েস না, সরি, উই ক্যান, পারি না, উই ক্যান রিজয়েস, টেকিং দিস প্রমিস উই ক্যান রিজয়েস, তার, হিজ
ড্রিম। আমরা তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হওয়ার গৌরবকে, উইথ হিজ রিজয়েস তাহলে কি হলো দেখো, এই সংকল্প গ্রহণ করেই আমরা তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে অভিনন্দিত করতে পারবো। টেকিং দিস প্রমিস, এই সংকল্প গ্রহণ করেই, উই ক্যান রিজয়েস, আমরা অভিনন্দিত করতে পারি। উই ক্যান রিজয়েস, আমরা অভিনন্দিত করতে পারি তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে। রিজয়েস হিজ, ড্রিম না তো, এখানে ড্রিম না, সরি, হিজ কি, তার সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে। উই ক্যান রিজয়েস হিজ স্ট্যাটাস অফ বিং দ্য বেস্ট বাঙালিস। Rejoice his status, rejoice his status of being the best Bengalis. হবে হবে, হ্যাঁ হবে, মঈনুদ্দিন হবে। প্রাইড অর স্ট্যাটাস হবে। উই ক্যান রিজয়েস হিজ প্রাইড অফ বিং, গৌরবকে। হ্যাঁ, এখানে স্ট্যাটাসের পরিবর্তে তুমি কি দিতে পারো, প্রাইড, গৌরবকে। রিজয়েস হিজ প্রাইড অফ বিং দ্য বেস্ট বেঙ্গলিস। বুঝতে পেরেছো? এবার বলো কার সমস্যা আছে কিনা এইটাই। আমরা এই যে বাক্যটা করলাম এইটাই কার সমস্যা আছে কিনা বলো। এইটাই তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো প্লিজ। ডান ডান ডান, ওকে। এইটা যদি বুঝতে পারি তাহলে আমরা একটু, আমাকে আমারও অনেক স্টুডেন্ট SMS করেছিল, দেখো মঈন উদ্দিন, তারপর আরও কয়েকজন আছো, তোমরা অনেক ভালো পারো, হ্যাঁ তোমরা একটু মনে হয় সিনিয়র বা ছোটোবেলা থেকে ইংলিশটাকে ভালোই পারো, কিন্তু স্যার অ্যাফ্লুয়েন্টের পরিবর্তে প্রসপারাস দিলে হবে? 100% হবে।
সুজাউদ্দিন, দেখো ট্রান্সলেশনটা হচ্ছে তোমার অভিব্যক্তি প্রকাশের একটা মাধ্যম, রাইট? তো একটা কথাকে বিভিন্ন ঢঙে বিভিন্নভাবে বলা যায়, আর ট্রান্সলেশন করার একটা উল্লেখযোগ্য উপায় হচ্ছে তোমার এই সিনোনিম তুমি ব্যবহার করতেই পারো, একটা শব্দকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। বুঝতে পেরেছো? হবে। তো আমাকে অনেকেই তোমার এসএমএস দিয়েছে ক্লাস শুরু হওয়ার আগেই যে স্যার একটু প্রথম থেকে শুরু করবেন প্লিজ, কারণ আমরা অনেক জুনিয়র এবং আমাদের একটু বেশ সমস্যা আছে স্যার, ইংরেজিতে খুব ভয় পাই স্যার, ইত্যাদি ইত্যাদি। সো তোমরা যারা অ্যাডভান্স আসো তোমাদের সমস্যা হবে না, তোমরা সাথেই থেকো, আমি একটু বেসিক থেকে আলোচনা করে আসি। এটা তো আমরা একটা নমুনা দেখালাম যে এরকম কিন্তু ব্যাংকে এসছিল। সো আমাদের কিন্তু একটা নমুনা নেওয়া হয়ে গেল, রাইট? এখন আসো আমরা অন্য কাজে বেসিক একটা আলোচনা করি, ট্রান্সলেশনের কি বেসিক একটা আলোচনা করব। ওকে, আসো দেখো ট্রান্সলেশনের সময় একদম প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে, আমরা কি শব্দগত অর্থের দিকে বেশি গুরুত্ব দেব নাকি ভাবের অর্থের দিকে দেব? শিমুল মজুমদার লিখেছে 100% শিমুল আমরা ট্রান্সলেশন ছোটোবেলা থেকে মুখস্থ করে এসেছি যে ভাবগতভাবে ট্রান্সলেশন করতে হবে, এবং এই যে যেটা মুখস্থ করেছি এটাই সত্য কথা, ভাবগত ট্রান্সলেশন করতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে হবে না। যেমন আমি ওখানে ধ্যানের পরিবর্তে কিন্তু মেডিটেশন দিইনি, মেডিটেশন না দিয়ে কী দিয়েছি? ডেডিকেশন দিয়েছি। বুঝতে পেরেছ? এখন যারা নতুন স্টুডেন্ট বা নোভিস তাদের জন্য আমি একদম প্রথম থেকে আলোচনা করছি যে ট্রান্সলেশন করতে হলে তোমাকে কি কি করতে হবে, কি কি জানতে হবে, কোন কোন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যেমন ইতোমধ্যেই আমি তোমাদের বলেছি যে একটা ক্লজ বা একটা সেন্টেন্সের যদি বড় সেন্টেন্স থাকে শেষের থেকে শুরু করলে প্রথম দিকে আসা যায়, এভাবে একটা টেকনিক কিন্তু আছে, এভাবে আমরা করি, সরল স্বাভাবিক একটা টেকনিক আমাদের মধ্যে আছে। ওকে, এখন দেখো প্রথম ট্রান্সলেশনের একদম প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দুটি ভাষায় সমান দক্ষতা, দুটি ভাষায় সমান দক্ষতা লাগবে। 2 নাম্বার, ভাবানুবাদ করতে হবে, শাব্দিক অনুবাদ করা যাবে না। বুঝতে পেরেছ? তারপরে 3 নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় 3 নাম্বার, এটাকে বলে প্রপার ডিকশন। এটার সাথে অনেকটা মিল আছে ইংলিশের কলোকুয়ালিজমের। কলোকুয়ালিজমটা কেমন? যেমন এই যে এই বাক্যটা একটু বাংলা করো তো সবাই। ইউ হ্যাভ টু পে আ হাই প্রাইস ইন দ্য লং রান। এটার একটু বাংলা করো প্লিজ। সেন্টেন্স কানেকশন অ্যান্ড ভোকাবুলারি প্রবলেমস আর প্লিজ স্টার্ট বিগিনিং। সেন্টেন্স কানেকশন অ্যান্ড ভোকাবুলারি প্রবলেমস আর প্লিজ স্টার্ট বিগিনিং। হ্যাঁ জাহিদুল, আস্তে আস্তে কেটে যাবে। আমরা চেষ্টা যদি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যায় থাকবে না। বুঝতে পেরেছো? নিরন্তর প্রচেষ্টা যদি আমরা চালিয়ে যাই আমাদের কোনো সমস্যাই আর থাকবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবা তোমরা।
ভবিষ্যতে তোমাকে অনেক ভুগতে হবে না, ভুগতে হবে। মইন, মইন, এটা হচ্ছে ভৈরসু গতে, ভুগতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু পে হাই প্রাইস ইন দ্য লং রান। যেমন আমি যদি গল্পটা বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আসো গল্পটা বলি। যেমন তুমি মনে করো ভোকাবুলারিটা একদমই পারো না, লেখাপড়া একদমই গুরুত্ব দিচ্ছ না, তখন আমি তোমাকে বলছি, যদি তুমি ইফ ইউ ডু নট লার্ন ভোকাবুলারি অর ইংলিশ ভেরি ক্লিয়ারলি, ওকে, বা ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ বাই হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণে যদি অন্তঃকরণে যদি না শেখো, ইউ হ্যাভ টু পে, তোমাকে পে করতে হবে হাই প্রাইস, উচ্চ মূল্য পে করতে হবে ইন দ্য লং রান, মানে ভবিষ্যতে তোমাকে এই যে এই কথাটা সুন্দর, চরম মূল্য দিতে হবে, তোমাকে চরম মূল্য দিতে হবে। এখন দেখো এই পের জায়গায় তুমি যদি স্পেন্ড দাও তাহলে কি হবে? পের জায়গায় যদি স্পেন্ড দাও তাহলে কি হবে? বুঝতে পেরেছ? তাহলে ভবিষ্যতে এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে, আমি এটাকে গ্রহণ করলাম। পরিণামে তোমাকে চরম মূল্য দিতে হবে, বা ভবিষ্যতে তোমাকে চরম মূল্য দিতে হবে। বুঝতে পেরেছ? এটা আমি নিলাম। এখন বলো, পের জায়গায় যদি আমি স্পেন্ড দেই তাহলে কি হবে বলো? হ্যাঁ, ভবিষ্যতে তোমাকে চরম মূল্য দিতে হবে। এখন বলো তোমরা আমাকে আমার কনসার্নের জায়গাটা বলো, পের জায়গায় যদি স্পেন্ড দেই তাহলে কি হবে? প্লিজ বলো, পের জায়গায় যদি আমরা স্পেন্ড দেই তাহলে কি হবে? বলো তো, পের জায়গায় কি আমরা যদি স্পেন্ড দেই তাহলে কি হবে কি না? না, আবু সালে হবে না। এটি কি বলে? প্রপার ডিকশন বা কলোকুয়ালিজম। ভবিষ্যতে তোমাকে চরম মূল্য, ইংলিশের কথাটা বলো, ভবিষ্যৎ, এটা আমি বুঝতে পেরেছি, হবে না। কেন? এই জিনিসটাকেই বলা হয় কি? প্রপার ডিকশন বা কলোকুয়ালিজম। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাকে পে হাই প্রাইস মানেই হচ্ছে কি? উচ্চ মূল্য দেওয়া। ওকে, মানে ভুগতে হবে তোমাকে, এর জন্য তোমার অনেক কাঠখড় পোড়াতে হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তারপর দেখো, আমরা বললাম যে ইংলিশ প্লেস আ ভাইটাল রোল in to get a job, to get a job, to get a job. English plays a vital role to get a job. বুঝতে পেরেছো? এখন দেখো, এই প্লেসের জায়গায় তুমি যদি রানস দাও তাহলে কি হবে? প্লেসের জায়গায় যদি তুমি রানস দাও তাহলে কি হবে? কারণ ইংরেজরা যেভাবে ব্যবহার করে আমাদেরকেও সেভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, গুড, মইন, ভালোই বলেছ মইন। এটা কি বলে? প্রপার ডিকশন। এটা কি বলে মইন? প্রপার ডিকশন। রিয়াজ, পিটুনি দেবো কিন্তু তোমাকে, তোমার কোকিলের দিকে মনোযোগ। হ্যাঁ, তাহলে এইটুক পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। দেখো, তাহলে এই যে প্লে আপ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রোল প্লে করে মানুষ, রোল কি করে? প্লে করে। বুঝতে পেরেছ? এই তাহলে এইটাকে বলে কি? প্রপার ডিকশন বা কলোকুয়ালিজম। এখন দেখো, এই ডিকশন থেকে আমরা দেখো শব্দ খোঁজার জন্য কিসে যাই বলো তো? একটা জিনিস তোমরা লক্ষ্য করোনি, আমরা শব্দ খুঁজতে কিন্তু ভোকাবুলারি বুকে যাই না। ভোকাবুলারি বুকে কিন্তু আমরা
যাই না, আমরা যাই কোথায়? ডিকশনারিতে। এই ডিকশন থেকে আসছে ডিকশনারি, বুঝতে পেরেছো? এই জন্য যাদের ইংরেজি নিয়ে কাজ করার ভবিষ্যতে ইচ্ছা আছে, তোমরা অক্সফোর্ড বা কেমব্রিজ নামে একটা ডিকশনারি আছে, এই অক্সফোর্ড বা কেমব্রিজ নামে যে ডিকশনারিটা আছে সেই ডিকশনারিটা ফলো করবা। হ্যাঁ, বুঝতে পেরেছো? এখন দেখো, এই ডিকশনারি থেকে আমরা কি শিখি বলো? অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি যদি তোমরা কেন, দেখবা একটা শব্দকে কিভাবে ব্যবহার করতে হয়, কোন সেন্সে ব্যবহার করতে হয়, সেটা কিন্তু সুন্দর করে দেয়া থাকে। বুঝতে পেরেছো? এই জন্য এই বইয়ের নাম ভোকাবুলারি বুক না হয়ে কি হয়েছে, ডিকশনারি। কারণ এ তোমাকে ডিকশন দেয়, মানে নির্দেশনা দেয়, হাউ টু ইউজ আ পার্টিকুলার ওয়ার্ড। বুঝতে পেরেছো? কিভাবে একটি বিশেষ শব্দকে ব্যবহার করতে হয় সেটা কিন্তু তোমাকে এই ডিকশনারিটা বলে দেয়। যেমন দেখো, তুমি যদি সি মানে দেখা, অস মানে দেখা, নোটিস মানে লক্ষ্য করা, অবজার্ভ মানেও দেখা, এই সবগুলো কিন্তু আমাদের ছোটোবেলায় স্যাররা বলতো কি, দেখা। তাহলে এখানে হচ্ছে আমাদের ইংরেজিতে সবচেয়ে বড় সর্বনাশটা হয়েছে। কারণ আমি তোমাকে যদি ছোটোবেলায় বোঝাতাম, দেখো বাবা, সি মানে হচ্ছে নর্মাল যে কোনো দেখা, পাখি দেখা, মানুষ দেখা, হ্যাঁ, গাছ দেখা, পালা দেখা, এগুলো দেখাকে কী বলবো আমরা? সি বলবো। ওয়াচ মানে হচ্ছে সাধারণত যেগুলো আমরা পর্দার ভেতরে দেখে থাকি সেগুলোকে আমরা ওয়াচ বলবো। যেমন আই এম ওয়াচিং আ ফিল্ম, আই এম ওয়াচিং সিনেমাস। ওকে, এই যে এইসব ক্ষেত্রে কি দিব? ওয়াচ দিব। নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, কেউ একটা কিছু কথা বলছে সেদিকে আমরা লক্ষ্য করলাম, কেউ একটা কিছু দেখাচ্ছে সেইটার দিকে আমরা দৃষ্টি দিলাম, তাহলে এই নোটিস মানে হচ্ছে দৃষ্টি দেওয়া বা লক্ষ্য করা। আর অবজার্ভ মানে হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা কিছু হচ্ছে, সেই জিনিসটার ঘটনাটাকে আমি একদম লাগাতারভাবে দেখতেছি, সেই দেখাটাকে কি বলে? অবজার্ভ বলে। দেখো, প্রতিটা শব্দ মানে হচ্ছে এক একটা গল্প, মনে থাকবে? সেই গল্পগুলো যত সুন্দরভাবে জানতে পারবে, তোমার ইংরেজি ভিতটা তত মজবুত হবে। ইট মে টেকস টাইম, বাট ইন দ্য লং রান ইউ উইল বি greatly benefited. Okay, so you have to keep patience while learning a word. Okay, একটু সময় নাও, একটু সময় নাও প্লিজ, একটু সময় নাও, তাহলে দেখবা অনেক সুন্দর পারছো তুমি ভবিষ্যতে। ইংলিশের জন্য কোন বই কিনবো, কোন বই কিনবো, প্রচুর কোশ্চেন। আচ্ছা, তোমাদের আমি জানিয়ে রাখি, তোমাদের জন্য আমি একটা বই বের করব, যাও, ঠিক আছে? ইংলিশের তোমাদের সমস্যা দূর করার জন্য আমি একটা বই বের করব, আমার বই পাবে তোমরা, হ্যাঁ, 6 মাসের মধ্যে চেষ্টা করব। আর আপাতত তোমরা যে কোনো একটা ব্যাংক জবের বই কিনে ফেলো। আর হচ্ছে ভোকাবুলারির জন্য আমি সাইফুর স্যারের বইটা আমার ভালো লাগে, সাইফুরস কম্পিটিটিভ ভোকাবুলারি, এটা কিনে ফেলো। ওকে, তাহলে বুঝতে পেরেছো? প্রপার ডিকশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা জানার জন্য আমাদের অক্সফোর্ড ডিকশনারি বা ক্যামব্রিজ ডিকশনারি ফলো করতে হবে। বুঝতে পেরেছো? ব্যাস। তারপর দেখো, এই যে যে আমরা ট্রান্সলেশন করতেছি,
এটা কিন্তু একটা সাহিত্যের অংশ, রাইট? সাহিত্যের অংশ। এই সাহিত্যে মেটাফোর নামে একখান জিনিস আছে। কি? মেটাফোর নামে একটা জিনিস আছে। এই মেটাফোর যদি তুমি না বোঝো তাহলে তুমি ইংরেজি ভালো শিখতে কখনোই পারবে না। দেখো, গ্রামেটিক্যালস রুলস মুখস্থ করা খুব ইজি, কিন্তু বিশদভাবে জেনে শেখাটা অনেক কিন্তু সমস্যা হচ্ছে, বুঝছো? দেখো, মেটাফোর। আর তোমরা যারা নতুন জয়েন করছো ক্লাসে, তোমরা হয়তো আমাকে অনেকে চেনো না, তাদের জন্য আমি বলছি, মাই নেম ইজ সমেন মজুমদার। দিস ইজ মাই কন্ট্যাক্ট। হোয়াটসঅ্যাপ এটা, হ্যাঁ? এবং তোমরা আমাকে এখানে SMS করতে পারো। এটা আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। এখানে SMS করতে পারো, এখানে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। কোনো সমস্যা হলে ডিটেলস লিখে SMS করতে পারো। মেটাফোরের জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। মেটাফোর জিনিসটা যেমন ট্র্যাডিশনাল। এটার না মানে কি? ট্র্যাডিশনাল মানে কোথাও কোথাও কি হবে অর্থ? ঐতিহ্যবাহী। আবার কোথাও কোথাও এই ট্র্যাডিশনাল শব্দের অর্থ হবে কি জানো? কনভেনশনাল। কনভেনশনাল মানে অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল, ওকে? তার মানে কি? প্রচলিত, হ্যাঁ, বা সনাতন, ওকে? বা একদম বিরক্তিকর একটা জায়গায় পৌঁছে গেছে, বুঝতে পারছো? যেমন তোমার কোথাও যদি দেখো ট্রেডিশনাল শব্দটা পজিটিভ সেন্সে ব্যবহার করছে, সেখানে হবে ঐতিহ্যবাহী। যেমন পহেলা বৈশাখ ইজ এ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। ঐতিহ্যবাহী একটা কি? উৎসব। তাহলে এটা সবাই একটু লিখে নাও। পহেলা বৈশাখ, BAISHAK, পহেলা বৈশাখ ইজ আ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল, এই যে পহেলা বৈশাখ হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী উৎসব। বুঝতে পেরেছ? এখন দেখো, এখন তোমার আরেকটা বলতে হবে যে, এই যে একটা বললাম, এখন আরেকটা বলি আমরা। কি? উই হ্যাভ টু চেঞ্জ ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম। উই হ্যাভ টু, আমাদের করতে হবে, চেঞ্জ পরিবর্তন, ট্রেডিশনাল মানে কি? প্রচলিত, এডুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থা। দেখো, প্রথম বাক্যে এটাকে যদি 1 নম্বর বাক্য বলি আর এটাকে 2 নম্বর বাক্য বলি, প্রথম বাক্যে ট্রেডিশনাল হচ্ছে ঐতিহ্যবাহী, দ্বিতীয় বাক্যে ট্রেডিশনাল হচ্ছে প্রচলিত, সনাতন, মানে অনেক পুরাতন হয়ে গেছে, যেটার কোনো ভ্যালু নাই, এটাকে অনেক চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে। বুঝতে পেরেছো এখন? তোমরা বুঝতে পেরেছো যে একই শব্দ এক এক জায়গায়
এক এক অর্থ ধারণ করলো। দেখছো, মেটাফোর এই জন্য আমাদের শিখতেই হবে। মেটাফোর মানে হচ্ছে ওই যে তোমরা এখন একটা শব্দ ব্যবহার করো না, যে লিটারালি, মানে কি আক্ষরিক অর্থেই বা বাস্তবেই আমি এটা করছি, ওকে। আর মেটাফরিক হচ্ছে তার বিপরীত। লিটারালের বিপরীত হচ্ছে মেটাফরিক, ওকে। মেটাফরিক মানে হচ্ছে রূপক, অর্থাৎ তুমি একটা শব্দ বলবা কিন্তু বুঝাবা অন্য কিছু, শব্দ থাকবে একটা কিন্তু বুঝাবা অন্য একটা কিছু, এটিকে বলে মেটাফোর। বুঝতে পারছো? এটি হচ্ছে আমাদের মেটাফোর। তাহলে এ পর্যন্ত আমাদের হয়েছে, মেটাফোরটা আমাদেরকে শিখতে হবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। তারপরে দেখো, গত ক্লাসের আগের ক্লাসে যেটা শিখেছিলাম, গ্রুপ ভার্ব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। যেমন মনে করো মেক আউট, এই মেক আউট শব্দ আছে একটা সেন্টেন্সের মধ্যে, মেক আউটের অর্থ তুমি বোঝো না, তাহলে তুমি কিভাবে করবে বলো? মেক আউটের অর্থ তুমি বোঝো না, তাহলে তুমি কিভাবে করবে বাবা বলো? হান্ড্রেড পারসেন্ট শিমুল, 100% শিমুল, 100% বোঝা লাগবে। এবং তুমি শব্দের যদি রিয়েল মিনিং বুঝতে পারো, তখন তুমি একটা বাক্যের কনটেক্সট থেকে মিনিংটা খুঁজে নিতে পারো। বাক্যের কনটেক্সট থেকে যে মিনিংটা আমরা পাই সেটাই হচ্ছে মেটাফরিক মিনিং। বুঝতে পেরেছো? সেটাই হচ্ছে লিটারাল মিনিং নয়, সেটা হচ্ছে মেটাফরিক মিনিং। যদি তুমি একটা শব্দের একদম ভেতর থেকে জানো যে শব্দটা বেসিক্যালি কী, তখন তুমি ওই শব্দটাকে মেটাফরিক্যালিও ব্যবহার করতে পারবা। বুঝতে পেরেছো আশা করি? ভেরি গুড। তাহলে দেখো, এই যে মেক আউট, মেক আউট মানে তুমি জানো না, পারবে বলো? পারবে না। তাহলে মেক আউট মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পারা। আই ডিড নট মেক আউট, ওকে, হোয়াট হি হ্যাড সেইড, তিনি যেটা বলেছিলেন আমি সেটার কিচ্ছুই বুঝতে পারিনি। তারপরে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুবই জরুরি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকটা
গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের মতো হয়ে থাকে। এটা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। এটা আমাদের কী কী করতে হবে? অবশ্যই জানতে হবে। ইয়েস, কে রে? সুন্দর লিখছে। নটখট নৌসিন। নৌসিন, নটখট কেন তুমি আপু? নটখট নৌসিন কেন তুমি? টু ফিগার আউট, খুব সুন্দর ইংলিশ। টু ফিগার আউট, ওকে, এটার মানে হচ্ছে টু ফিগার আউট। টু ফিগার আউট, টু আন্ডারস্ট্যান্ড বা টু ফিগার আউট। টু আন্ডারস্ট্যান্ড বা টু ফিগার আউট, বুঝতে পারছো? তাহলে দেখো, আমি যদি দুটি ভাষায় সমান দক্ষতা যদি আমার না থাকে, অর্থাৎ আমি বাংলা দিয়েই যদি না বুঝি যে বাংলায় কি বলছে, এবং সংকল্প দিয়ে যদি না বুঝি যে সংকল্প মানে হচ্ছে প্রতিজ্ঞা, প্রমিস, রাইট, হ্যাঁ, বা ডিটারমিনেশন, তাহলে কিন্তু আমার হবে না। এই জন্য দুটি ভাষায়, যে দুটি ভাষার মধ্যে অনুবাদ হবে, সেই দুটি ভাষায় আমার দক্ষতা থাকতে হবে। 2 নাম্বার, ভাবানুবাদ করতে হবে, অবশ্যই আক্ষরিক অনুবাদ করতে হবে না। তার মানে মেটাফোর, 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 মেটাফোর সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। ওকে, রূপক কিভাবে, রূপক কি বোঝাচ্ছে এই শব্দ দিয়ে, প্রপার ডিকশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই প্রপার ডিকশনে হচ্ছে তোমরা ট্রান্সলেশনে মার খাও। আমার অনেক ছোটো ভাই আছে, ভাইস্তা আছে, ভাগ্নি আছে, ভাগ্নে আছে, এরা পরীক্ষা দিয়ে এসে বলে মামা সেই পরীক্ষা দিয়েছি, তারপরে ভাইস্তা বলে কাকা সেই পরীক্ষা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে অনুবাদটা একটু করে দাও তো। তো অনুবাদটা করতে দিলাম, দেখলাম ও যে অনুবাদ করছে আমার মা ওকে বকা দিচ্ছে, বুঝছো? এখন আমার মা হচ্ছে 10 পর্যন্ত পড়েছিল, যে তুই এইটার ইংলিশ এইটা লিখছিস কেন, এই শালা তোর এইটার ইংলিশ হবে এইটা, মানে নাতিন তো তার। এই যে দেখো, তাহলে ইংরেজিটা তোমরা অবহেলার সহিত শিখবে না, একটু গুরুত্ব দিয়ে শেখো প্লিজ। শব্দের খুব শর্টকাট অর্থ খুঁজো না, তাহলে কিন্তু এই ভুলটা থেকে যাবে সারা জীবন। আর যদি তুমি কষ্ট করো 6 মাস বা 1টা বছর, তাহলে দেখবা ইংলিশটা একদম গোড়া থেকে ভেতর থেকে শিখতে পারবা। বুঝতে পেরেছ? এই নটখট নৌসির নাম দিয়েছো তুমি, দুষ্টু। আচ্ছা, দুষ্টুদের ব্রেন কিন্তু অনেক ভালো হয়, হ্যাঁ। আই হোপ ইউ আর ব্রিলিয়ান্ট টু। তারপরে দেখো, প্রপার ডিকশনটার জন্য আমাদের খুব জরুরি যে শব্দটা আমরা শিখব, সেই শব্দটা কোন সেন্সে বা কোন অর্থে কেমনভাবে ব্যবহার করতে হয়, তাহলে আমরা আমাদের ইংরেজিতে ভুল হবে না। মেটাফোরটা শিখে ফেলবো, রূপক অর্থ, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর সব কিছুর বড় হচ্ছে কে বলো তো? এই যে ভোকাবুলারি, ভোকাবুলারিটা খুব সুন্দর করে শিখতে হবে। তবে প্রচলিত বাজারের অনেক বই আছে যেখান থেকে আমরা ভোকাবুলারি শুধু শব্দের মিনিংটা শিখি, এই জন্য আমাদের ইংলিশটা আধুরা থেকে যায়। দেখবা অনেকে আমি দেখি অনলাইনে অনেক ওই ভোকাবুলারি মুখস্থ করে কিছু স্ট্যাটাস দেয়, হাস্যকর হয়ে যায়। কেন? কারণ সেগুলো প্রপার ডিকশন ফলো করে না। কারণ সে হচ্ছে ভোকাবুলারিটা মুখস্থ করেছে, কিন্তু কোন কনটেক্সটে, কোন সিস্টেমে, কীভাবে শব্দটাকে ব্যবহার করতে হবে সেটা সে জানে না। বুঝতে পেরেছ? এই সমস্যাটা দূর করেছে মোটামুটি অক্সফোর্ড ডিকশনারির পরে যে কাজটা করেছে সেটা হচ্ছে সাইফুরসাস। অক্সফোর্ড ডিকশনারি থেকে শব্দগুলোকে তুলে দিয়েছে। আমি যদি বই লিখি, আমি এই অক্সফোর্ড ডিকশনারি সাইফুরসার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, এবং ওয়ার্ড স্মার্ট নামে যে বইটা আছে, এই 3টা বই, এই 3টা বইয়ের অনুপ্রেরণা নিয়েই আমি আমার স্টাইলে বইটা লিখব। বুঝতে পেরেছ? তো তোমরা তখন যদি চাকরির বাজারে থাকো বা নাও থাকো, আই হোপ ইউ গাইস অ্যাজ মাই স্টুডেন্টস definitely will be my side for the marketing, right? Yes sir, to some extent, কিছু মাত্রায় নাকি? ওকে স্যার, সাইফার্স ভোকাবুলারি
ওকে, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পেরেছি। হ্যাঁ, ব্যাস। আর যারা ইংলিশে খুবই দুর্বল আছো আর যারা শর্টকাট খোঁজো, দেখো আমার একটা পেজ আছে, সেই পেজটার নাম হচ্ছে ক্যাডার্স কেয়ার। এই ক্যাডার্স কেয়ার পেজে তোমরা বেসিক ইংলিশ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক টপিক সম্পর্কে খুব সংক্ষেপে সহজভাবে আলোচনা করা হয়েছে। স্যার সাইপোর্স স্টুডেন্ট ভোকাবুলারি পড়লে হবে, হবে, বাট স্টুডেন্টস ভোকাবুলারিটা ওই যে মুখস্থ স্টাইলের হয়ে যায় বেশি। হ্যাঁ, ডিটেলস হয় না, ডিটেলস জানাটা খুব বেশি জরুরি। এই জন্য আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ গাইজ টু বাই দ্য কম্পিটিটিভ ভোকাবুলারিজ। It will take time, but you will be greatly benefited. এই যে এইখানে হচ্ছে আমার কন্টেন্ট থাকে, এটাকে তোমরা ফলো করতে পারো, তাহলে তোমাদের অনেক টিউটোরিয়াল তোমরা পাবে। এবং তোমরা স্যার ভোকাবুলারির গুরুত্ব এনএসআই এডি দিয়ে বুঝেছি। হ্যাঁ শোনো, এনএসআই এডিতে তোমার সাম্প্রতিক বছরগুলোতে ইংরেজি কোশ্চেনটা বেশ টাফ করেছে। এবার যে করলো, এর আগের বছর করলো, তার আগের বছর করলো, এই 3টা টার্মে এনএসআই এডিতে কোশ্চেনটা বেশ টাফ করেছে। কিছু কিছু সময় বাংলাদেশ ব্যাংকের এডিতে কোশ্চেনটা অনেক টাফ ছিল, বুঝতে পেরেছো? এই এখন দেখো, তাহলে তোমরা যে কোনো প্রবলেম যখন ফিল করবা, যে কোনো বিষয় নিয়ে সমস্যা হবে, তোমরা আমাকে এখানে ডিটেলস লিখে SMS করবা। আর এটা হচ্ছে আমার পেজ, এখানে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে, বেসিক ইংলিশ এবং টেকনিক্যাল যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গা নিয়ে অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে। তোমরা খাতা কলম নিয়ে এখান থেকে ভিডিওগুলো দেখে নোটটা করে নেবা, তাহলে দেখবা তোমরা অনেক সুবিধা পাচ্ছ। দেখো আরেকটা উদাহরণ দেই। কনসার্ন, কনসার্ন শব্দের অর্থ কি? CRNED, কনসার্ন শব্দের অর্থ কি? আর দ্য কনসার্নড অথরিটি শুড টেক প্রপার initiatives to এটাতে শেষ করবো আজকে ক্লাস। বলো কনসার্ন মানে কি? কনসার্ন শব্দের অর্থ কি? দ্রুত বলো। কনসার্ন হচ্ছে নাউন, উদ্বেগ। কনসার্ন হচ্ছে উদ্বিগ্ন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? এবার এই বাক্যটার ট্রান্সলেশন করো। দ্য কনসার্নড অথরিটি, এই যে উদ্বিগ্ন কর্তৃপক্ষ, শুড টেক প্রপার ইনিশিয়েটিভ, সঠিক পদক্ষেপ নিতে হবে, টু অ্যাবলিশ, দূর করতে, দ্য ডিসক্রিমিনেশন, বৈষম্য। লেখো এবার, তাড়াতাড়ি লেখো, দ্রুত লেখো, আমার কিন্তু অনেক কষ্ট হয়ে গিয়েছে। ও মাই গড, সব জিরো পেয়েছো। উদ্বিগ্ন লিখে রাখছো কেন? কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, নাউন, আর কনসার্ন হচ্ছে উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বৈষম্য দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া। মঈন নাকি? হ্যাঁ মঈন, দেখো বাংলা বাক্যে সাধারণত ক্রিয়াটা হচ্ছে সাবজেক্টের পরে থাকে, তুমি বাংলা বাক্যের ক্রিয়াটা হচ্ছে একদম শেষে দিয়েছো।
এটা একটু ঠিক করো ভাইয়া। দ্য কনসার্ন অথরিটি শুড টেক প্রপার ইনিশিয়েটিভ টু অ্যাবলিশ দ্য ডিসক্রিমিনেশন। বৈষম্য যে বলছিলাম শেষ থেকে করতে, প্রথম সাবজেক্ট দিয়ে তারপর শেষ থেকে করবা। তাহলে দ্য কনসার্ন অথরিটি এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, তার মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারপর হচ্ছে লাস্টে চলে যাবা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, অর্থাৎ টু অ্যাবলিশ দ্য ডিসক্রিমিনেশন, বৈষম্য নির্মূল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, বৈষম্য নির্মূল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সঠিক পদক্ষেপ নেওয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈষম্য নিরসনে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। বুঝতে পেরেছো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈষম্য নিরসনে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, বা বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। বা এটাকে 1 নম্বরে দিতে পারো, আর এটাকে 2 নম্বরে দিতে পারো, আর এটাকে 3 নম্বরে দিতে পারো, এভাবে সাজাতে পারো। হ্যাঁ, বড় বাক্য হলে এভাবে সাজাতে পারো ইচ্ছা মতো। দেখো তাহলে এই কনসার্ন মানে কি? কনসার্ন শব্দের অর্থ ছিল উদ্বিগ্ন। এখন তুমি কি এখানে বলছো উদ্বিগ্ন কর্তৃপক্ষ নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? মানে এই ডিসক্রিমিনেশন অ্যাবলিশন করার সাথে বা ওই সিস্টেমের সাথে যে কর্তৃপক্ষটা কাজ করে তাকে বলবো কনসার্নড অথরিটি। এই যে দেখো, এই ধরনের কনসার্নড অথরিটি, এই ধরনের তোমার শব্দযুগল বা কলোকুয়ালিজম বা প্রপার ডিকশন যেটা বলো বা মেটাফোর, এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার ট্রান্সলেশন কোনোদিনই সুন্দর হবে না। এই জন্য আমরা শব্দ শেখার সাথে সাথে আমরা এই মেটাফোরটাও শিখে নিব, প্রপার ডিকশন যেটা সেটাও শিখে নিব। বুঝতে পেরেছো? আমি সবচেয়ে ভালো লাগে ট্রান্সলেশনের ক্লাস করাতে, বিশ্বাস করো, কারণ ট্রান্সলেশনের ক্লাসে তেমন কোনো রুলস নেই। এখানে শুধুই হচ্ছে শব্দের খেলা, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসের খেলা। হ্যাঁ, আর আমার এই মাস্টারি ওভার দ্য ভোকাবুলারি, এটা আমার খুব ভালো লাগে। আই লাভ ভোকাবুলারি, প্রপার ডিকশন এটসেট্রা। কারণ আমি সাহিত্য ভালোবাসি, যে আমি প্রচুর পরিমাণে হচ্ছে বই পড়ি, এই জন্য হচ্ছে ডাইভার্সিফাইড ভোকাবুলারি আমার ভিতরে এনরিচ করেছে। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই আমার অনেক সুবিধা হয়। তো আজকের ক্লাসটা যারা অ্যাডভান্স ছিল তাদেরও আমি মনে হয় কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখাতে পেরেছি, আর যারা নভিজ ছিল বা একটু দুর্বল ছিল তাদেরও মনে হয় অনেক কিছু শেখাতে পেরেছি। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে। আর সংক্ষিপ্ত আমার পরিচয়, যারা নতুন ক্লাস করেছো, আমি তো আমার এখানে লিখেছিলাম, আমার নাম সমেন মজুমদার। আমি তোমাদের সবার দোয়ায় 4 বার বিসিএস পাস করার সৌভাগ্য হয়েছিল। ওকে, এটা হচ্ছে আমার পেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ওকে, এখানে তোমরা তোমাদের সমস্যা আমাকে ডিটেলস লিখে SMS করতে পারো, কোনো সমস্যা নেই, আমি সময় মতো তোমাদের রিপ্লাই দিব। হ্যাঁ, তাহলে আমরা আগামী ক্লাসে অনেক ধরনের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। আর যাদের বই আছে তারা বিভিন্ন বই থেকে বিভিন্ন সালের আসা কোশ্চেনগুলো একটু দেখে নিতে পারো, তাহলে আমার ক্লাসটা কী হবে বলো তো,
করতে অনেক সুবিধা হবে। বুঝতে পেরেছো? এই আর তোমরা যদি আমার ক্লাস ভালো লাগে, আমার কন্টেন্টগুলো ভালো লাগে, আমার বোঝানোর দক্ষতাটা ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই হোক, তোমরা আমার এখানে গিয়ে একটু রিভিউ দিতে পারো। তাহলে হয়তো বা আমার পেজটা ভালো গ্রো করবে, আমি আরও বেশি বেশি কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করতে পারবো। হ্যাঁ, চর্চা করার কয়েকটা উপায় বলবেন, অনুগ্রহ করে। ট্রান্সলেশন, বিশ্বস্ত দোকান। ও মাই গড, কী নাম! হোয়াট আ নেম ম্যান। দেখো, বিশ্বস্ত দোকান এবং অল মাই স্টুডেন্টস, তুমি ট্রান্সলেশনে প্রথম সাহস বাড়ানোর জন্য যারা একেবারে দুর্বল তাদের বলছি, তারা প্রতিদিন যেটা করছো না, তুমি ভুল ভাল যা পারো ইংরেজিতে লিখবা। লিখে তোমার সে একটু ইংলিশ যারা ভালো পারে, তোমার যে বড় ভাই ভালো পারে বা ছোটো ভাই যে পারো, তাকে একটু দেখাবা যে দেখতো কোথায় কোথায় ভুল করছি, এবং ওই প্রতিদিনের একটু একটু লিখে ভুল থেকে শিক্ষা নেবা। আর এই যে যে তুমি লিখতেছো, এরকম যদি 1 মাস বা 2 মাস প্র্যাকটিস করো না, তুমি দেখবা তোমার ভয়টা কেটে গেছে। আর ভয় কাটাটাই হচ্ছে তোমার একদম গ্রেট জয়। কারণ যখনই তোমার ভয় কেটে যাবে, তখন তুমি প্র্যাকটিসে আনন্দ পাবে। আর এই আনন্দই হচ্ছে তোমাকে একদম স্বর্গে নিয়ে যাবে ইংরেজির। বুঝতে পেরেছো? সো গুড বাই, টাটা মাই ডিয়ার স্টুডেন্ট।